আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসটিতে অধ্যায় 4 নিউটনের বলবিদ্যার প্রথম খণ্ডের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছেন সেই ক্লাসগুলোতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে দেন কষ্ট করে আপনাদেরকে আমি একবার মনে করিয়ে দিতে চাই যেন আপনারা একবার রিভিউ করে আসেন, অথবা সেখানের উপর বা সেই টপিকগুলোর উপর আমাদের যে টেক্সট বইগুলো আছে বা রেফারেন্স বুকগুলো আছে সেগুলো থেকে যদি আপনাদের মনে হয় যে কিছু কিছু টপিক রিভিউ করা দরকার সেগুলোও করে নিতে পারেন। মাথায় রাখতে হবে আমাদেরকে যে এই শর্ট টাইমের মধ্যে জিনিসগুলোকে সহজভাবে পারার জন্য আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আসলে প্রকৃতপক্ষে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের আসলে স্ট্রেংথেন্ড হবে আমাদের ভিতগুলো, আমাদের বেসগুলো। সো দ্যাট ইজ বাই বারবার করে আমরা এটাই মনে করিয়ে দিব আমাদের ক্লাসগুলোর মাধ্যমে যে আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং সেই প্র্যাকটিস করার জন্য আপনাদের যে সমস্যা হতে পারে বা প্র্যাকটিস করতে গেলে যে ঝামেলাগুলো পড়তে পারেন সেগুলোকেই আমরা আসলে এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা টপিকে চলে যাই। আমাদের আজকের প্রথম খণ্ডের আলোচনায় আমরা বেশ কিছু টপিক কভার করার চেষ্টা করব। তার মধ্যে প্রথমে আছে মৌলিক বল এবং তার প্রকারভেদ, which we know as fundamental force and its classifications. দেন আছে নিউটনের গতিসূত্র, the laws of motion of Newton, বলের সংজ্ঞামূলক ধারণা, intuitive concept of force. দেন আছে হচ্ছে আমাদের ঘর্ষণ বল, frictional force. তারপর আছে ঘাত বল এবং বলের ঘাত, impulsive force and impulse of force. তারপর রয়েছে ভরবেগের সংরক্ষণ সূত্র, conservation of law of momentum. তারপর বলা হয়েছে রকেটের গতি, motion of a rocket, বলের সাম্যাবস্থা, equilibrium of forces, সংযুক্ত বস্তু সমস্যাবলী, problems regarding connected bodies. আমরা একটা করে টপিকে ঢুকবো এবং সেই টপিকগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। হয়তোবা অতটা গভীরে ঢুকতে পারবো না, বিকজ অ্যাজ উই নো দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেইলস, রাইট? অ্যান্ড এখন আসলে আমাদের এত ইন ডেপথ আলোচনা করার মতো সুযোগ হবে না, বিকজ অ্যাডমিশন টেস্টের জন্য খুবই কম সময় আমাদের হাতে আছে। বাট স্টিল আমি কখনোই ডিসকারেজ করবো না আপনাদেরকে এদের ব্যাপারে বা এই টপিকগুলোর ব্যাপারে ইন ডেপথ আলোচনা যাইতে। So that's why আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে ফর নাও লেটস ফোকাস অন দিস পার্টিকুলার থিং, যে আমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং এটার জন্য প্রয়োজনীয় যত স্কিল আছে সেগুলোকে আমরা আগে ক্যাপচার করি। লেটার আমরা আরও এরকম অনেক কিছুতে অবশ্যই সুযোগ পাবো যাওয়ার, যেখানে আমরা আরও ইন ডেপথ ডিটেইলসে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। এবং তার থেকে বড় কথা, যেহেতু আমরা অ্যাডমিশনের জন্য বসতে চাচ্ছি এখন এক্সামে, দ্যাট মিনস আমাদের কিন্তু অলরেডি বেশ কয়েক বছর ধরে, অ্যাটলিস্ট 2 বছর ধরে আমরা এই টপিকগুলো পড়ে আসছি, 1.5 বছর ধরে এই টপিকগুলো পড়ে আসছি, জেনে আসছি। সো আমাদের একটা বেসিক মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আসলে সবারই থাকা উচিত। যদি না থাকে, ইন দ্যাট প্লিজ ভয় পাবেন না, আমরা এই ব্যাপারগুলোকে আস্তে আস্তে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। বলা হচ্ছে প্রথমে মৌলিক বল এবং তার প্রকারভেদে, যে সকল বল অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন নয় তাদেরকে আমরা বলেছি মৌলিক বল। উই ভেরি মাচ নো যে আসলে এগুলো এই কথাটা দ্বারা আমরা কি মিন করেছি। যেমন মৌলিক বল যে 4 প্রকার আমরা সবাই জানি: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, রাইট? তো এই 4টা বলকে মৌলিক বল এই জন্য বলা হয় বিকজ মহাবিশ্বে যখন এই বলগুলোকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে বা এদের উৎপত্তি নিয়ে কথাবার্তা বলা হয়েছে তখন ধরে নিয়েছি আমরা বা আমরা জেনেছি যে এরা আসলে প্রত্যেকেই এমন কিছু বল যাদের উৎপন্ন হওয়ার অন্য কোনো মিডিয়াম নাই, এগুলো একদম বাই ডিফল্ট নেচারে বিদ্যমান ছিল। দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলেছি মৌলিক বল। তো এখানে মহাকর্ষ বল কি জিনিস আমরা সকলেই জানি, নিউটনের মহাকর্ষ সূত্র আমরা পড়েও এসেছি, সামনের চ্যাপ্টারে আমরা ইনশাল্লাহ পড়াশোনাও করবো এটা নিয়ে। মহাকর্ষ বল বলা হয়েছে গ্র্যাভিটন নামে এক ধরনের কণিকা আছে, সেই গ্র্যাভিটন কণিকার বিনিময়ের জন্যই বেসিক্যালি এখন ধারণা করা হয়ে থাকে যে মহাকর্ষ বল কাজ করে। এবং এই মহাকর্ষ বল যেটি আছে এটা হচ্ছে কি মহাবিশ্বে অসীম পর্যন্ত বিস্তৃত, তাই না? তার মানে আমি বলতে পারি মহাকর্ষ বলের যে পাল্লা আছে সেই পাল্লাটা কি অসীম। এবং এই প্রত্যেকটা বলের মৌলিক যে 4টা বল আছে, 4টা বলেরই কিন্তু আসলে পাল্লাও রয়েছে, তাই না? এখানে মহাকর্ষ বলের পাল্লা বলা হচ্ছে অসীম পাল্লা, তাই না? কেন অসীম পাল্লা বলা হচ্ছে? আমরা জানি যে যত দূরত্ব বাড়বে তত হচ্ছে মহাকর্ষ বল কমবে, কিন্তু দূরত্ব বাড়তে বাড়তে যদি অসীমেও চলে যায় তখনই হচ্ছে কেবলমাত্র মহাকর্ষ বলের পরিমাণ শূন্য হয়ে যায়, তাই না? দ্যাটস ওয়াই বলা হয়েছে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। এবং এই মহাকর্ষ বল আসলে কি করে আমরা জানি সবাই। মহাকর্ষ বল পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে, প্রতিটা গ্রহ নক্ষত্রকে নিজ নিজ জায়গায় ধরে রেখেছে, প্লাস পুরো স্ট্রাকচারটাকে হোল্ড করে রেখেছে। প্লাস আমরা এই যে পৃথিবীতে বসে কাজ করতে পারছি, দ্যাটস বিকজ অফ গ্র্যাভিটি। উই নো মহাকর্ষ বল আরো একটা রূপ। সো মহাকর্ষ বল বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমাদের দৈনন্দিন জীবনের জন্য, এটা আমরা সবাই বুঝি আশা করি।
এবং সেই মহাকর্ষ বলটাই আসলে এক ধরনের মৌলিক বল। এবং এই মহাকর্ষ বলের পাল্লা আমরা যদি তীব্রতার কথা যদি চিন্তা করি, আপেক্ষিক তীব্রতা, মহাকর্ষ বলের আপেক্ষিক তীব্রতাকে আমরা যদি 1 কনসিডার করি, এর রেসপেক্টে আমরা বাকি বলগুলোর তীব্রতার কথা চিন্তা করতে পারবো ইনশাআল্লাহ। তো ধরে নিচ্ছি ফর নাও মহাকর্ষ বলের তীব্রতা হচ্ছে 1। এরপরে রয়েছে তাড়িৎ চুম্বক বল। আমরা সবাই জানি যে এক ধরনের পার্টিকেল আছে যাদেরকে আমরা চার্জ বলেছি। এদেরকে আমরা বলি হচ্ছে এমন ধরনের পার্টিকেল, এমন ধরনের কণা যারা পজিটিভলি চার্জ আর নেগেটিভলি চার্জ, যাদের মধ্যে আধান রয়েছে, তাই না? তো এই আধান যখন গতিশীল হয়, সেই গতিশীল আধানের জন্য আমরা জানি একই সাথে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়, তাই না? তো এই গতিশীল আধানের জন্য যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে একই সাথে, সেই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে যে বল কাজ করছে, এই বলগুলোকে আমরা বলি তাড়িৎ চুম্বকীয় বল অর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা সবাই জানি আই গেস এতটুকু। ঘটনাটা আসলে এভাবে ঘটে যে আমরা সবাই জানি চার্জ যখন গতিশীল হয় সে তখন প্রথমে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এবং এই চৌম্বক ক্ষেত্র আসলে আলটিমেটলি তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করে আবার। সো দ্যাট ইজ হাউ কোনো একটা আধান যখন গতিশীল হয়, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র একই সাথে সৃষ্টি হয়, তাই না? এবং যদি আমরা এই তড়িৎ চুম্বকীয় বলের পাল্লা নিয়ে চিন্তা করি, তড়িৎ চুম্বকীয় বলের পাল্লাও কিন্তু আমরা জানি অসীম পর্যন্ত বিস্তৃত, তাই তো? তড়িৎ চুম্বকীয় বলের পাল্লাও হচ্ছে আমরা জানি অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এবং যদি আমরা এই বলের তীব্রতা হিসেব করতে যাই উইথ রেসপেক্ট টু দি গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের সাপেক্ষে, তখন আমরা দেখব এই বলের তীব্রতা মোটামুটি 10⁻39 অথবা 10⁻40 এরকম রেঞ্জে, যেখানে আমাদের মহাকর্ষ বলের তীব্রতা ছিল 10⁻0 which is equals to basically 1। ঠিক আছে? সো এর তুলনায় আমরা বলবো তড়িৎ চুম্বকীয় বল বেশ শক্তিশালী। আরো বলা হয়ে থাকে যে এই তড়িৎচুম্বকীয় বল বেসিক্যালি ফোটন কণার বিনিময়ের জন্য সৃষ্টি হয়। আমরা এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তী নিয়ে আরো আলোচনা করব, পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমাদের এই সম্পর্কে আরো বেশ ইন ডেপথ আলোচনা আছে। কিন্তু এখন জাস্ট মনে করে দিতে চাই আমি যে ফোটন কণিকার আদান প্রদানের জন্য আমরা এই তড়িৎচুম্বকীয় বলের উৎপত্তি দেখতে পাই, তাই না? এবং এই তড়িৎচুম্বকীয় বল আসলে কি করে? এই তড়িৎচুম্বকীয় বল রাসায়নিক বিক্রিয়াতে কাজে লাগে, বা রাসায়নিক বিক্রিয়া হয় এই তড়িৎচুম্বকীয় বলের জন্য, অণু পরমাণুর গঠনের জন্য এই তড়িৎচুম্বকীয় বল দায়ী, প্লাস আরো অনেক ব্যাপারে এই তড়িৎচুম্বকীয় বলের উপস্থিতি আমরা অবশ্যই টের পাবো। এরপর আছে সবল নিউক্লিয় বল। আমরা সবাই জানি যে আমরা সবাই বলতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন বেশ কাছাকাছি অবস্থান করে, যদিও নিউট্রনগুলো নিস্তড়িত, কিন্তু প্রোটনগুলো সবাই কিন্তু পজিটিভলি চার্জ, তাই না? পজিটিভলি চার্জ এতগুলো প্রোটন যখন হচ্ছে কি একটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে, তাদের মধ্যে কিন্তু স্বভাবতই ছুটে চলে যাওয়ার, একজন থেকে আরেকজন দূরে ছুটে চলে যাওয়ার প্রবণতা সৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু সবল নিউক্লিয় বল বেসিক্যালি এই ক্ষেত্রে বাধা প্রদান করে এবং নিউক্লিয়াসটাকে স্টেবল রাখে। ঠিক আছে? সবল নিউক্লিয় বলের পাল্লা আমরা সবাই জানি একটু কম, 10⁻⁻15 মিটারের মতো। ঠিক আছে? এবং এই সবল নিউক্লিয় বলের যদি আমি তীব্রতার কথা চিন্তা করতে যাই, তাহলে তার তীব্রতা হবে 10⁻41 অথবা 10⁻42 এই রেঞ্জে হয়ে যাবে। আর দুর্বল নিউক্লিয় বল আমরা জানি বিটা কণা নির্গমনের জন্য বের হয়, এবং বিটা কণার সাথে যে শক্তি নির্গত হয়, সেই শক্তি নির্গমন পুরোটাই যে কারণে নির্গত হচ্ছে সেটা পুরোটাই আমরা বলেছি দুর্বল নিউক্লিয় বল, তাই না? এবং পরবর্তীতে 1979-এ আমরা জানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই দুর্বল নিউক্লিয় বল আসলে তড়িৎচুম্বকীয় বলের মতোই, খুব একটা ডিফারেন্ট কিছু না। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻16 মিটার, এবং এই দুর্বল নিউক্লিয় বলের যদি আমরা হচ্ছে গিয়ে তীব্রতার কথা চিন্তা করি, তীব্রতা হচ্ছে 10⁻30 এর রেঞ্জে। ঠিক আছে? সো তীব্রতার কথা যদি আমরা চিন্তা করে দেখি, খেয়াল করে দেখবো আমরা এখানে সবল নিউক্লিয় বল সবথেকে বেশি তীব্র, এটা হচ্ছে সবথেকে বেশি তীব্র। তারপরে তীব্রতা বেশি কার? তারপরে তীব্রতা বেশি হচ্ছে আমাদের তাড়িৎচুম্বক বলের। তাড়িৎচুম্বক বলের পরবর্তী তীব্রতা দাঁড়াচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এবং ফাইনালি দাঁড়াচ্ছে মহাকর্ষ বলের তীব্রতা। That's how we can rearrange these forces according to their intensities. প্রথমে আসবে সবল নিউক্লিয় বল, তারপর আসবে তাড়িৎচুম্বকীয় বল, তারপর আসবে দুর্বল নিউক্লিয় বল, এবং ফাইনালি আসবে মহাকর্ষ বল। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ফেমাস নিউটনের গতিসূত্রগুলোতে, নিউটনস ল অফ মোশন। সবাই জানি আমরা প্রথম সূত্রে বলা হয়েছে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর বাহ্যিক অবস্থায় পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ঠিক আছে? প্লিজ, কেউ যদি সমবেগে বলি তার মানে হচ্ছে গিয়ে সমদ্রুতিতে সরল পথে, একই কথা কিন্তু, তাই না? কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, এবং সমবেগে
কথাটা যখন বলছি তখন আমার তার দিকটাকে আলাদা করে বলতে হচ্ছে না, কিন্তু সমদ্রুতিতে স্কেলার রাশি, দ্যাটস ওয়াই দিকটা বোঝানোর জন্য আমরা বলছি সরল পথে চলতে থাকবে, অর্থাৎ দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা সবাই জানি নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র থেকে আমরা আসলে জড়তার ধারণা পেয়ে আসি, এবং এই জড়তাকে পরিমাপ করি কিভাবে আমরা বস্তুর ভর বা মাস দিয়ে, যার ভর যত বেশি তার জড়তা তত বেশি। তারপরে নিউটনের গতির দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগও সেই দিকে পরিবর্তিত হবে। আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি আশা করি, যে F হচ্ছে ddt অফ p। আমরা জানি ভরবেগকে যদি আমরা হচ্ছে গিয়ে p দ্বারা ডিনোট করি, বিকজ p আমরা জানি mv, তাহলে নিউটনের গতির এই দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি বলছি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, যদিও আমরা এখানে ইকুয়েশন দিয়ে সিচুয়েশনটাকে প্রকাশ করেছি, কিন্তু দ্বিতীয় সূত্রে কিন্তু ইকুয়েশন দিয়ে বলা নাই, সমানুপাতিক সম্পর্ক দিয়ে বলা হয়েছে। এবং সমানুপাতিক সম্পর্ক দিতে কিরকম হবে, প্রথমে বলা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, দ্যাট মিনস dt অফ p, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইজ প্রপোর্শনাল টু কি বলা হয়েছে, f, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। প্লিজ কেউ কখনো সূত্রটাকে এভাবে যেন মনে না করে যে f ইজ প্রপোর্শনাল টু ddt অফ p, এটা কিন্তু খুবই ভ্রান্ত একটা ধারণা। ঠিক আছে, এটাকে আমরা কখনোই একসেপ্ট করতে পারবো না, ব্যাপারটা সবসময় আমাদেরকে বুঝতে হবে। কেন একসেপ্ট করতে পারছি না, আই গেস এটুকু বুঝতে পারছি কেন একসেপ্ট করতে পারছি না, কারণ আমরা যখন বলছি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে দাঁড়াচ্ছে আমি বল প্রয়োগ করেছি তাই বস্তুর ভরবেগ পরিবর্তিত হচ্ছে, স্বাধীন চলক এবং অধীন চলকের ব্যাপারটা এখানে চলে আসছে। ঠিক আছে, যদি আমরা এভাবে বলি তার মানে হচ্ছে কি বস্তুর ভরবেগ পরিবর্তিত হচ্ছে, এই ভরবেগ পরিবর্তন হওয়ার কারণে বল প্রয়োগ করেছি, কথাটা কিন্তু কখনোই সত্যি হবে না, তাই না? তো আমরা কখনোই এই সম্পর্কটাকে আসলে এখানে উপস্থাপন করতে পারবো না। যাই হোক, আমরা ওখান থেকে আমরা জানি একটা সমানুপাতিক ধ্রুবক যদি কে উপস্থাপন করি তাহলে আমরা এটাকে সমীকরণ হিসেবে উপস্থাপন করতে পারি যে dt of p equals to kf। তার পরবর্তীতে আমরা বলের সংজ্ঞাটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করেছি যাতে করে k এর ভ্যালু আমরা জানি 1 হয়ে যায়, তারপর আমরা বলতে পারি f is equals to ddt of p, এবং ddt of p এর মধ্যে আমরা p জানি যেহেতু ভরবেগ equals to mv লিখে দিলাম, মান বসিয়ে দিলাম। এবং আমরা জানি যদি এরকম ধরে নেই যে বস্তুর ভর আসলে এই ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে m একটা কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে আমরা বস্তুর ভরকে কনস্ট্যান্ট ধরে সময়ে ভরটাকে সামনে নিয়ে আসলাম, এবং তারপর ddt of v থেকে আমরা বলতে পারি ত্বরণ ma। এখান থেকে আমাদের সেই সূত্র f is equals to ma আসে, যেটা আমরা বহুল প্রচলিত ভাবে ব্যবহার করে থাকি। এবং ফাইনালি তৃতীয় সূত্রে বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আই গেস এটাও আমরা সবাই জানি, তাই না? নিউটনের তৃতীয় সূত্র এবং প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রত্যেকেই কিন্তু একজনের সাথে আরেকজন কানেক্টেড। আই গেস এটা আমাদের টেক্সট বইয়ে আছে, ব্যাখ্যাগুলো একবার পড়ে দেখলে হয়তো আমাদের জন্য বুঝতে একটু ইজিয়ার হবে। এরপরে আমরা বলেছি বলের সংজ্ঞামূলক ধারণা, ইনটুইটিভ কনসেপ্ট অফ ফোর্স। বলা হচ্ছে যে বাহ্যিক কারণ বস্তুর গতি বা স্থিতির পরিবর্তন ঘটায় তাকে বল বলে। সোজা কথা আমি বলবো, যা বস্তুর জড়তার পরিবর্তন ঘটাতে চায় তাই হচ্ছে বল। বস্তুর জড়তার পরিবর্তন, দ্য চেঞ্জ অফ ইনার্শিয়া যেই করবে সেই হচ্ছে কি আসলে বল। ঠিক আছে, এখান থেকে এখন আমরা সংজ্ঞামূলক ধারণা বলতে পারি যা বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় এবং বস্তুর স্থিতির পরিবর্তন করে বা করতে চায়, এরকম রাশিকে আমরা বলেছি বল। আমরা সবাই জানি ঘর্ষণ বল কাকে বলে। তো যদি ধারণা করে নেই এটি একটি প্ল্যাটফর্ম, অমসৃণ প্ল্যাটফর্ম অবশ্যই। তো এই অমসৃণ প্ল্যাটফর্মের উপরে ধরে নিচ্ছি একটি কাঠের ব্লক অবস্থান করছে, ধরে নিচ্ছি এই হচ্ছে কাঠের ব্লকটি। ঠিক আছে, এবার এই কাঠের ব্লকটিকে যদি আমরা এফ বল দিয়ে সামনের দিকে টানার চেষ্টা করি, তাহলে এই অমসৃণ তলটি যেটা করবে সেটা হচ্ছে এই বস্তুটিকে আমাদের প্রযুক্ত বলের দিকে চলতে বাধা প্রদান করবে। কেন বাধা প্রদান করবে? এই যে এই এরিয়াটা বা এই রিজিয়নটাকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে এই রিজিয়নে বেসিক্যালি দুটো তল পরস্পরের সাথে সংস্পর্শে আছে। তো এই সংস্পর্শে থাকা দুটি তল যখন একজনের সাপেক্ষে অন্যজন আপেক্ষিকভাবে গতিশীল হতে চায়, তখন সেই গতিকে বাধাদান করার জন্য আমাদের তলদ্বয়ের সংস্পর্শ স্থলে একটা বল ক্রিয়েট হয়। বাধাদানকারী এই বলকে আমরা বলেছি ফ্রিকশনাল ফোর্স বা এফ আর বলতে পারি, ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, এটাকেই আমরা বলছি বেসিক্যালি ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বল কয় রকম আমরা জানি? ঘর্ষণ বল আমরা জানি 3 রকম, বেসিক্যালি 4 রকম। এক হচ্ছে স্থিতীয় ঘর্ষণ, 2 হচ্ছে গতীয় ঘর্ষণ, 3 হচ্ছে আবর্ত ঘর্ষণ, এবং 4 হচ্ছে প্রবাহী ঘর্ষণ।
তো আমরা বলতে পারি স্থিতীয় ঘর্ষণের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এটা, যেখানে Fs হচ্ছে স্থিতীয় ঘর্ষণ, μs হচ্ছে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং r হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। আমরা সবাই জানি অভিলম্বিক প্রতিক্রিয়া কি, কোনো বস্তুকে যদি কোনো তলের উপর উপস্থাপন করা হয় তাহলে সেই বস্তুটা তলের উপর নিজের ওজন দেয় এবং তলও বস্তুকে ওজনের বিপরীত দিকে এক ধরনের প্রতিক্রিয়া বল দেয়। যে কোনো তল কোনো বস্তুর উপর সেই তলের লম্ব অভিমুখে যে প্রতিক্রিয়া বল ফেরত দেয় তাকে আমরা বলি অভিলম্বিক প্রতিক্রিয়া r। ঠিক আছে, গতীয় ঘর্ষণের জন্য ফর্মুলা আমাদের এটা বলা হচ্ছে F কে গতীয় ঘর্ষণ, μ কে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং r হচ্ছে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া অ্যাজ ইউজুয়াল। এখানে μs = tan θ s, যেখানে μs হচ্ছে কি আমাদের স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক, tan θ s হচ্ছে কি আমাদের এখানকার ঘর্ষণ কোণ বলতে পারি অথবা স্থিতীয় কোণও বলতে পারি। μ কে হচ্ছে আমাদের এখানকার জন্য গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, tan θ কে এখানে ঘর্ষণ কোণ, গতীয় ঘর্ষণ কোণ। ঠিক আছে, এভাবে করে আমরা এই ইকুয়েশনগুলোকে ব্যবহার করব ইনশাআল্লাহ। আমরা এখন বোঝার চেষ্টা করব যে ঘর্ষণ বল আসলে কিভাবে কাজ করে। তো ধারণা করে নিচ্ছি আগের মতোই যে এটি হচ্ছে আমাদের জন্য একটা অমসৃণ তল এবং এই অমসৃণ তলে আমরা বলছি, এবং এটি অমসৃণ তলটি সমতল, অর্থাৎ অনুভূমিকের সমতল একটি অমসৃণ তল আছে এবং এই অমসৃণ তলের উপর একটা বস্তুকে স্থাপন করা আছে। ধরলাম একটা কাঠের ব্লক বা যে কোনো কিছু স্থাপন করা আছে। তো যখন বস্তুটি স্থির অবস্থায় আছে, বস্তুটির উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে না, আমরা বলতে পারি সেই মুহূর্তে বস্তুর ওজন mg খাড়া নিচের দিকে কাজ করছে এবং তলের যে অভিলম্বিক প্রতিক্রিয়া সেটা কে দিচ্ছে? বস্তুকে তল দিচ্ছে। কিন্তু এই যে mg ওজন কিন্তু বস্তু নিচে দিচ্ছে, প্রয়োগ করছে কার উপর? আমাদের এই তলের উপর। যদি তলের উপর বস্তু এই ওজন দেয়, তারপর তলও বস্তুকে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল ফেরত দিবে, সেটা হচ্ছে আমাদের জন্য r। ঠিক আছে, আচ্ছা গেল। এটা কোন অবস্থায়? যখন বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই। এখন যদি আমরা বস্তুকে বলি যে তাকে আমরা একটা বাহ্যিক বল F এর প্রভাবে সামনের দিকে টান দিয়ে নিয়ে আসবো আস্তে আস্তে, খুব ভালো কথা। বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যে বস্তু গতিশীল হবে এমন কোনো কথা কিন্তু নেই। কিন্তু যখনই বল প্রয়োগ করা হয়েছে তখনই যদি আমরা এই বস্তুর সাথে আমাদের এই পাটাতনের বা প্ল্যাটফর্মের সংস্পর্শ স্থলটাকে একটু চিন্তা করি, জুম ইন করে, তাহলে দেখতে পাবো আমরা যে এই পার্টে যদি আমাদের হচ্ছে গিয়ে খুব জুম ইন করে ফেলা হয় তাহলে দেখবো এইটা হচ্ছে আমাদের জন্য প্ল্যাটফর্মের অবস্থান বা প্ল্যাটফর্মের শেপ, এবং তার উপরে যেই আমাদের কাঠের ব্লকটা আছে সেটাও কিন্তু এরকম খাঁচকাটা শেপের হবে। বিকজ আমরা জানি যত পারফেক্টলি মসৃণ করে ফেলি না কেন আমরা কোনো তলকে, সেটা কখনোই প্রকৃতপক্ষে মসৃণ থাকবে না, একটু হলো অমসৃণ অংশ তার মধ্যে থাকবে। তো এই অমসৃণ অংশগুলো পরস্পরের মধ্যে গতিশীল হওয়ার জন্য কিছু বাধা দেয় একজন আরেকজনকে। তো এই বাধাটাকেই আমরা বলেছি ঘর্ষণ বল, তাই না? এবং ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? যদি সামনের দিকে গতিশীলতা সৃষ্টি হয়, ঠিক আছে, কে ম্যাক্স বা গতিশীল শক্তি যদি সামনের দিকে আসে, তাহলে অবশ্যই গতিশক্তির অপোজিট দিকে আমাদের ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স Fr কাজ করবে। সুতরাং ইন দিস পার্টিকুলার কেস, যেহেতু বাহ্যিক বল F সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে ব্লকটিকে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে সৃষ্টি হবে? এক্স অক্ষের বাম দিকে। ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ বলের উৎপত্তি। এখন ঘর্ষণ বল যে শুধুমাত্র আমাদের এরকম অনুভূমিক তলে কাজ করবে এরকম না। আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের আনুভূমিক তল এবং এই আনুভূমিক তলের সাথে কোনো একটা আনত তল আছে এবং এই আনত তলটা থিটা কোণে আছে, থিটা কোণে আনত আর কি আসলে। এই আনত তলের উপর যদি আমরা এখন কোনো কাঠের ব্লক রাখি, তাহলে সেই কাঠের ব্লকের ওজন কোন দিক কাজ করবে? আমরা জানি ওজন যে কোনো অবস্থাতেই ভারকেন্দ্র বরাবর খাড়া নিচের দিকে mg কাজ করবে, এর কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এই ওজনের আমরা চাইলে তলের সমান্তরালে এবং তলের উপর লম্ব বরাবর দুটি উপাংশ বের করতে পারবো। সো এই হচ্ছে উপাংশগুলোর স্বরূপ। সো যদি এই কোণটা থিটা হয় তাহলে এটা আমাদের জন্য কত কোণ? 90 ডিগ্রি, তাই না? যদি এইটুকু 90 ডিগ্রি হয় তাহলে এই বাকি অংশটুকু কত? এই বাকি অংশটুকু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। ওকে, এখন পুরো এই যে আমাদের জন্য এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? সো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এইটুকু পার্ট যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই পার্টটুকু অবশ্যই কত হবে? থিটা হবে। তাহলে এই অংশটুকুকে বলবো আমরা mg cos থিটা এবং এই অংশটুকুকে বলবো আমরা mg sin থিটা। এখন ঘটনা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া অবশ্যই তলের উপর লম্ব বরাবর কাজ করবে। আর যদি আমরা দেখি যে সামেশন অফ f of y equals to 0, এই কথার অর্থ হচ্ছে পুরো কাঠামোতে y অক্ষ বরাবর কোনো বলের সমষ্টি নাই, বলের সমষ্টি শূন্য। এবং বলে নেওয়া ভালো, আমরা এখানে x অক্ষ বলে তলের সমান্তরাল বোঝাচ্ছি এবং y অক্ষ বলতে তলের লম্ব হয়ে বোঝাচ্ছি। সো fy যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো r minus mg cos θ equals to 0। এই যে r minus mg cos θ equals to 0, এটা কিন্তু কোনো বস্তুর উপর না, সমগ্র সিস্টেমের কথা বলছি। সুতরাং r equals to আমরা বলবো mg cos θ, অর্থাৎ এই বস্তুটি তলের কাছ থেকে ততটুকুই অভিলম্ব প্রতিক্রিয়া পাচ্ছে যতটুকু তার আনত তলের উপর ওজনের উপাংশ তলের উপর খাড়া লম্বভাবে কাজ করছে। ঠিক আছে,
আচ্ছা, এবং এখানে আছে আমাদের কত mg sin থিটা। যদি এই mg sin থিটা কোণের কথা আমরা চিন্তা করি, খেয়াল করে দেখব, যদি আমরা এরকম ধারণা করে নেই এই কেসে, এই সিস্টেমে বস্তুটি নিচের দিকে গতিশীল হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এক্স অক্ষের নিচের দিকে বা পেছনের দিকে আমরা mg sin থিটা বল পাচ্ছি, কিন্তু যদি বস্তুটি কোনো কারণে গতিশীল না হয় তাহলে আমরা ধরে নিব অবশ্যই এই mg sin থিটা বলের বিরুদ্ধে একটি ঘর্ষণ কাজ করছে, এবং এটি স্থিতিজ ঘর্ষণ, কারণ বস্তুটি স্থিতিশীল অবস্থায় এই ঘর্ষণের বল কাজ করছে। আমরা তাহলে বলবো Fs is equals to mg sin থিটা। তো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে গিয়ে Fs ডিভাইডেড বাই r করি, Fs ডিভাইডেড বাই r হচ্ছে আমাদের কাছে mg কাটাকাটি করে থাকবে tan থিটা। তার মানে আমি বলতে পারি যে এই থিটা কোণে আনত থাকার জন্য আমাদের এই তলটি বস্তুটিকে গতিশীল করছে না। তাহলে এই থিটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিকোণ বা নিশ্চল কোণ, অর্থাৎ যে এই কোণে আনত তলে কোনো বস্তুকে রেখে দিলে বস্তুটি আসলে স্থিতিশীল থাকবে। এই বস্তুর জন্য নিশ্চল কোণ বা স্থিতিকোণ হচ্ছে থিটা। আশা করি আমরা এইটুকু বুঝতে পেরেছি। তাহলে চলুন আমরা এখন কিছু প্রবলেম সলভ করি। আমাদের প্রথম প্রবলেমে আজকে বলা হচ্ছে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নত তলের উপর 7 কেজি ভরের কোনো ব্লককে গতিশীল করতে উপরের দিকে তলের সমান্তরালে 61 নিউটন বলের প্রয়োজন হয়। ব্লক এবং তলের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? এরপর যদি 60 নিউটন মানের একটি তলের সমান্তরাল বল বস্তুটিকে সুষম বেগে গতিশীল রাখে, তাহলে ব্লকের মধ্যে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কত? তো বেসিক্যালি আমরা যে কাজটি করব সেটা আমরা সবাই জানি আই গেস, যে যেহেতু আমরা একটা প্রবলেম ফেস করেছি, এই প্রবলেমটার জন্য আমরা এখন যেটা করব, আগে একটা প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমে স্ট্রাকচার দাঁড় করাবো। তো ধারণা করি নেই এই হচ্ছে আমাদের সেই অনুভূমিক যার সাথে আসলে 45 ডিগ্রি কোণে একটা আনত তল আছে। লেটস সে দিস ইজ দ্য থিটা। এই থিটার ভ্যালু হচ্ছে আমাকে বলে দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। এখন ধরে নিচ্ছি এই 45 ডিগ্রি তলের উপর একটা m ভরের বডি আছে, যেই m ভরের বডি ইকুয়ালস টু 7 কিলোগ্রাম। আচ্ছা, যখন এই বস্তুটাকে এখানে রাখা হয়েছে আমরা সবাই বুঝতে পারছি আশা করি যে এই বডিটা খাড়া নিচের দিকে তার ওজন প্রয়োগ করবে, তাই না? কিন্তু আমরা বলতে পারি যেহেতু খাড়া নিচের দিকে সে ওজন প্রয়োগ করবে, তার ওজন কিন্তু আসলে এই তলের সমান্তরাল এবং তলের লম্ব বরাবর আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি চাইলেই। সো তলের লম্ব বরাবর যে উপাংশটি হবে সেটি হবে খাড়া নিচের দিকে mg cos থিটা, বিকজ এই কোণটার ভ্যালু তখন হয়ে যাবে থিটা। কেন হবে সেটা আমরা আগের টপিকে বলে এসেছি। সো এটা হবে mg cos থিটা এবং mg sin থিটা হবে অবশ্যই আমাদের তলের সমান্তরালে বাম দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য mg sin থিটা। ওকে, ঠিক আছে। এখন এই তল ও বস্তুর উপর আমরা জানি একটা অভিলম্বিক প্রতিক্রিয়া প্রয়োগ করবে, সুতরাং তলে সে অভিলম্বিক প্রতিক্রিয়া খাড়া উপরের দিকে, বললাম সেটাকে আমরা আর। আই গেস এই পর্যন্তই আমরা যদি চিন্তা করি। তারপরে আমাকে বলা হয়েছে তলের সমান্তরালে 61 নিউটন বল এর প্রয়োজন হয়, কেন? ব্লকটিকে গতিশীল করতে। তাহলে এই যে 61 নিউটন বল ধরলাম আমরা সেটা এফ, এবং যেহেতু তলের সমান্তরালে বলা হয়েছে তাহলে আমরা ধরবো এই হচ্ছে গিয়ে আমাদের এফ। ওকে, এখন যেহেতু বস্তুটি গতিশীল হচ্ছে না এখনো, করতে 61 নিউটন বল প্রয়োজন হয়, আমরা ধরে নিতে পারি এখনো বস্তুটি স্থিতিশীল অবস্থার সীমান্তিক পর্যায়ে আছে। সুতরাং আমরা বলতে পারি সামেশন অফ fx ইকুয়ালস টু 0 এবং সামেশন অফ f অফ y ইকুয়ালস টু 0। এখানে অবশ্যই আমরা x অক্ষ এবং y অক্ষ কল্পনা করছি তলের সমান্তরাল এবং তলের উপর লম্ব বরাবর। যদি তাই হয় তাহলে প্রথমে সামেশন অফ fy ইকুয়ালস টু 0 এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে r ইকুয়ালস টু প্রকৃতপক্ষে mg cos থিটা, এবং আমরা যদি সামেশন অফ f অফ x ইকুয়ালস টু 0 থেকে আলোচনা করি, আমরা বুঝতেই পাচ্ছি f মাইনাস mg sin থিটা মাইনাস fs ইকুয়ালস টু 0। কেন এই কাজটা করলাম আই গেস আপনারা বুঝতে পারছেন। আমরা এখানে f বলের দিকটাকে পজিটিভ ধরে কাজ করছি আসলে। তাহলে এখন যদি আমরা f মাইনাস mg sin থিটাকে বাম পাশে রেখে ডান পাশে আমরা fs কে ট্রান্সফার করে নিয়ে যাই, fs ইকুয়ালস টু আমরা জানি একটু আগে ইকুয়েশন দেখে এসেছি স্থিতিজ গুণাঙ্ক μs ইনটু r। এখান থেকে আমরা যেহেতু μs এর মান বের করতে হবে, খেয়াল করে দেখেন স্থিতিজ ঘর্ষণ গুণাঙ্ক কত, এটাই আমাদের প্রথম প্রশ্ন। সুতরাং আমরা বলবো μs ইজ ইকুয়ালস টু হচ্ছে f মাইনাস mg sin থিটা ডিভাইডেড বাই r, আর এর জায়গায় আমরা মান বসাবো mg cos থিটা। ঠিক আছে, এই যেখানে দেওয়া আছে r ইকুয়ালস টু mg cos থিটা, সেই মানটা বসাই দিলাম। তাহলে এখন যদি আমরা রেসপেক্টিভ ভ্যালুগুলোকে ইনপুট দেই, f এর ভ্যালু হচ্ছে 61 মাইনাস m হচ্ছে গিয়ে 7 ইনটু 9.81 ইনটু sin অফ 45 ডিগ্রি ডিভাইডেড বাই আমরা পাচ্ছি mg cos 45 ডিগ্রি which is 7 ইনটু 9.81 cos 45 ডিগ্রি। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা μs এর ভ্যালু পাবো 0.26। এটা হচ্ছে μs এর ভ্যালু।
এখন পরবর্তী পোর্শনে বলা হয়েছে আমাদের প্রশ্নে, এরপরে যদি 60 নিউটন মানের একটি বল তলের সমান্তরালে কাজ করে বস্তুটিকে সুষম বেগে গতিশীল রাখে। সো বেসিক্যালি যখন 60 নিউটন বলের কথা আমরা বলছি তখন কিন্তু পুরো হোল সিনারিওতে এফ এর জায়গায় আমরা এফ এর জায়গায় এফ প্রাইম বলকে সাবস্টিটিউট করব, তাই না? এফ প্রাইম বলের মান হচ্ছে আমাদের এখানে 60 নিউটন। ওকে, এবং এফ প্রাইম বলের জন্য বলা হয়েছে বস্তুটি সুষম বেগে আছে। সুষম বেগে থাকলেও কিন্তু আমি নতুন করে আবারও সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এবং সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0ই থাকছে, এবং সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 চেঞ্জ না হলে আমরা আর ইকুয়ালস টু এমজি কস থিটাই পাবো। সামেশন অফ এফ অফ এক্স এর জায়গায় আমরা তখন বলতে পারবো যেহেতু সামেশন অফ এফ অফ এক্স এর সময় বস্তুটি গতিশীল কিন্তু সুষম বেগে গতিশীল, সো আমরা বলবো বস্তুটি গতীয় সাম্যাবস্থায় আছে বা গতীয় ঘর্ষণ ফেস করছে। ঠিক আছে, সো এফ অফ এক্স ইকুয়ালস টু 0 থেকে আমরা বলতে পারি এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ অফ কে ইকুয়ালস টু 0। এখান থেকে এফ অফ কে একদম সেম ট্রান্সফরমেশন গুলো করে আমরা জাস্ট এফ অফ এস এর জায়গায় এফ অফ কে এবং মিউ অফ এস এর জায়গায় মিউ অফ কে বসিয়ে আমরা মিউ কে এর মান বের করতে পারি। মিউ কে ইকুয়ালস টু হবে আমাদের জন্য তখন 60 নিউটন বল যেহেতু, তাহলে এফ প্রাইম, এফ এর জায়গায় এফ প্রাইম বসবে 60 মাইনাস এমজি সাইন থিটা ডিভাইডেড বাই আমাদের জন্য এমজি কস থিটা। ঠিক আছে, সো মানগুলোর মধ্যে সবকিছু সেম থাকছে আলটিমেটলি, শুধুমাত্র 62 বাদ দিয়ে। তো ওইটুকু ভ্যালু যদি আমরা চেঞ্জ করি তখন গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান আমাদের কাছে আসে 0.24। তো দ্যাট ইজ মিউ কে। এই দুটোই আমাদের কাছে অ্যান্সার চাওয়া হয়েছে, একটা হচ্ছে মিউ কে, এটা মিউ কে অবশ্যই, এবং অন্যটি হচ্ছে আমাদের জন্য এখানে মিউ এস। আশা করি সবাই বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ এইটুকু বোঝার জন্য। যদি কেউ বুঝতে না পারি কষ্ট করে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো একটু ভিডিওটি এখনই পজ করে আপনারা রিওয়াইন্ড করে দেখে নিন। ততক্ষণে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে মেঝের ওপর 60 কেজি ভরের একটি কাঠের বাক্সকে একটি রশির সাহায্যে গতিশীল করতে চেষ্টা করা হচ্ছে। রশিটিকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানলে বাক্স এবং তলের মধ্যে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.6 হলে রশির ওপর টান কত হলে বাক্সটি গতিশীল হবে? তো আমরা যদি এই প্রবলেমটাকে সলভ করার জন্য আগের মতো আবারও প্রসঙ্গ কাঠামোটাকে আমরা ঠিক করি, আমরা বলছি মেঝের উপর 60 কেজি ভরের একটি কাঠের বাক্স আছে, তাহলে ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের মেঝে, এবং এই মেঝেটি অবশ্যই অমসৃণ কারণ আমাদের এখানে ঘর্ষণ বলের কথা বলা হয়েছে। সো মেঝের উপর একটি এম ভরের কাঠের বাক্স রাখা আছে, এই হচ্ছে এম, ধরে নিচ্ছি এম ইকুয়ালস টু 60 কিলোগ্রাম, ধরে নাও না, আমাদের কাছে বলেই দিয়েছে এম ইকুয়ালস টু 60 কিলোগ্রাম। বলা হচ্ছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আমার বাক্সটাকে টানা হচ্ছে একটা রশির সাহায্যে। সো আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের জন্য অনুভূমিক, এবং এই অনুভূমিকের সাথে যেই সুতাটা কাজ করবে সুতাটাকে টান দেওয়া হবে, সেই সুতা হচ্ছে এরকম, সুতার টান ধরলাম টি এবং এখানে ধরলাম থিটা কোণে তাকে টানা হচ্ছে, which থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি 60 ডিগ্রি বলে দিয়েছি। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে এই টি টানের দুটো উপাংশ বের হবে, একটা হবে এক্স অক্ষ বরাবর এবং অন্যটি হবে তার ঠিক ওয়াই অক্ষ বরাবর। সো এক্স অক্ষের উপাংশ কি এবং ওয়াই অক্ষের উপাংশ কি যদি আমরা নির্ণয় করতে চাই, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষের উপাংশ, এটা হবে বুঝতেই পারছি টি সাইন থিটা, এবং এটা হবে আমাদের জন্য টি কস থিটা। যখনই আমরা এভাবে তাকে গতিশীল করতে চেষ্টা করব, অবশ্যই বস্তুটি তার তলে সংস্পর্শ তলে একটি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্কের জন্য ঘর্ষণ বল অনুভব করবে। আমরা বুঝতেই পারছি বলা হচ্ছে বাক্স এবং তলের মধ্যে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং গতিশীল করতে চেষ্টা করা হচ্ছে, তার মানে সম্পূর্ণরূপে এখনো গতিশীল হয়নি, তাই তো? তাহলে আমরা বলবো মিউ এস ইন্টু আর, অর্থাৎ এফ এস বলটি আমাদের ঘর্ষণ বল যেটি টি টানের বিপরীত বা টি কস থিটার বিপরীত দিকে কাজ করছে। যেহেতু বলা হচ্ছে রশির টান কত হলে, অর্থাৎ আমার কাছে টি এর ভ্যালু চাওয়া হচ্ছে, আমরা এখানে যে কাজটি করব প্রথমে, এখানে যে অভিলম্বিক প্রতিক্রিয়া আছে বস্তু, সেই অভিলম্বিক প্রতিক্রিয়াটিকেও আমরা চিত্রে দেখিয়ে দিব। আমরা জানি তল অভিলম্ব বরাবর বস্তুর উপর যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেটি অভিলম্বিক প্রতিক্রিয়া, এবং বস্তুটিও তার ওজন নিচের দিকে খাড়া দিবে তলের উপর। এখন দেখি আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই যদি চিন্তা করি, খেয়াল করে দেখেন আমাদের এখানে এই আর কিন্তু ওয়াই অক্ষ বরাবর, আমাদের টি সাইন থিটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এমজিও কিন্তু ওয়াই অক্ষ বরাবর, সুতরাং সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0, কারণ বস্তুটি ওয়াই অক্ষ বরাবর সাম্যাবস্থাতেই আছে। আমরা তাহলে বলবো আর প্লাস টি সাইন থিটা
ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য mg এবং সামেশন অফ f অফ y এর সাথে সাথে যদি বলি সামেশন অফ f অফ x ইকুয়ালস টু 0 তার মানে কোনো গতি সৃষ্টি হচ্ছে না। এখানে আমি বলতে পারি যে t cos θ x অক্ষের ডান দিকে মাইনাস আমাদের জন্য f অফ x x অক্ষের ডান দিকে ইকুয়ালস টু হচ্ছে 0, অর্থাৎ আমরা বলতে পারি এখানে t cos θ ইকুয়ালস টু হচ্ছে মিউ s ইনটু r, তাই না? r এর ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, আমরা এখান থেকে চাইলে r এর ভ্যালু ক্যালকুলেট করে আনতে পারি। r ইকুয়ালস টু বলবো আমরা mg মাইনাস t sin θ। সো আমরা এখানে বলতে পারি t cos θ ইকুয়ালস টু মিউ s ইনটু r এর জায়গায় আমরা বসাবো mg মাইনাস t sin θ। যদি গুণ করে আমরা t sin θ এবং t cos θ এই t এর পার্টগুলোকে বাম পক্ষে নিয়ে আসি, আমরা তাহলে পাচ্ছি, খেয়াল করে দেখেন, বাম পক্ষে t কমন নিয়ে আমরা আলটিমেটলি কি পাবো? cos θ প্লাস মিউ s ইনটু sin θ এই পার্টটুকু পাবো, ইকুয়ালস টু আমরা পাচ্ছি মিউ এস ইন্টু এমজি। সুতরাং টি এর মান কত আসছে? টি এর মান আসছে আমাদের কাছে মিউ এস ইন্টু এমজি ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ এস ইন্টু সাইন থিটা, আই গেস, তাই না? যদি তাই হয় এখান থেকে আমরা কিন্তু চাইলে ভ্যালুগুলো ইনপুট দিয়ে, এই যেখানে মিউ এস দেওয়া আছে, থিটা দেওয়া আছে এবং এম দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে টি এর মান হিসেব ইজিলি করতে পারি। আমরা দেখি মান কত আসে তাহলে। এখানে ক্যালকুলেশন থেকে টি এর মান আসছে 346.37 নিউটনস। ব্যাস, এটাই টি এর ভ্যালু। তাহলে আশা করি বুঝতে পেরেছি। আমরা তাহলে পরবর্তী প্রবলেমটি দেখি একটু। আশা করি তাহলে প্রবলেমটি সবাই বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে 1000 কিলোগ্রাম ভরের একটি গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়েছে মিউ এস ইকুয়ালস টু 0.8। গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলিয়ে না পড়ে থেমে থাকতে পারবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো যেহেতু ঢালু রাস্তার কথা বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের আনুভূমিক এবং আনুভূমিকের সাথে ঢালু বা আনত, এই হচ্ছে রাস্তা। আমাদের কাছে থিটা কত জানতে চাওয়া হয়েছে। তো থিটার উপর একটা চাকা আছে, এই হচ্ছে কি সেই চাকা। চাকার ভর বলা হয়েছে 1000 কেজি, তার মানে তার ওজন খাড়া নিচের দিকে অবশ্যই কাজ করবে mg, এবং অ্যাজ উই নো এই ওজনের দুটো উপাংশ আমরা পাবো। একটা উপাংশ তলের উপর লম্ব এবং এই কোণটা যেহেতু থিটা হবে আমরা জানি, আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য mg cos থিটা এবং এই পার্টটুকু হচ্ছে আমাদের জন্য mg sin থিটা। এটা হচ্ছে আমাদের জন্য mg sin থিটা। ভেরি গুড। এখন বলা হয়েছে যে যদি বস্তু এই রাস্তার মধ্যে সে গড়িয়ে পিছলিয়ে না পড়ে থেমে থাকতে চায়, তার মানে তার উপর অবশ্যই একটা আমরা ঘর্ষণ বলের কথা চিন্তা করছি। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? যেহেতু বাহ্যিক কোনো বল নাই, তাহলে এই চাকাটা আসলে mg sin থিটার দিকেই চলে আসার চেষ্টা করবে এবং তার বিপরীত দিকে তাহলে স্থিতীয় ঘর্ষণ বল fs কাজ করবে এবং চাকাটির উপর একটি অভিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করবে। যেহেতু চাকাটাকে আমরা স্থিতিশীল অবস্থায় রাখতে চাই, তাহলে আমরা বলবো সামেশন অফ f অফ y ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা r ইকুয়ালস টু mg cos থিটা বলতেই পারি, এবং আমরা বলবো সামেশন অফ f অফ x ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা পাবো আসলে f অফ s মাইনাস mg sin থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য 0। এখান থেকে যেহেতু আমাকে থিটা বের করতে হবে, আমরা জানি মিউ এস ইন্টু আর হচ্ছে এফ অফ এস এর ভ্যালু মাইনাস mg sin থিটা ইকুয়ালস টু 0। সো উভয় পক্ষকে যদি আমি ব্যালেন্স আউট করি, mg sin থিটা ইকুয়ালস টু ডিভাইডেড বাই আমরা বলতে পারি কত, mg cos থিটা ইকুয়ালস টু বলতে পারি আমরা আর mg বাদ চলে গিয়ে আমার এখানে থাকছে tan থিটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে, সরি নট r, tan থিটা ইকুয়ালস টু আসলে আমরা পাবো মিউ এস, বিকজ আর কে আমরা ডান পাশে পক্ষান্তর করে নিয়ে এসেছি, ব্যস্তানুপাতিক হারে সে আছে। আমরা তাহলে এখানে কি পাচ্ছি? বেসিক্যালি এটা ইকুয়ালস টু পাচ্ছি আমরা মিউ এস এবং এই tan থিটা ইকুয়ালস টু পাচ্ছি আমরা মিউ এস। সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য tan ইনভার্স মিউ এস। ঠিক আছে, যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা কতটুকু পাচ্ছি? স্থিতীয় কোণ নিশ্চল কোণ tan ইনভার্স মিউ এস, তাহলে tan ইনভার্স মিউ এস এর ভ্যালু যদি হয় 0.8,
আমাদের কাছে থিটার ভ্যালু আসতেছে 38.66 ডিগ্রিজ, অথবা যদি আমরা এটাকে ডিগ্রি মিনিট আকারে নিতে চাই আমরা বলতে পারি এটাকে 38 ডিগ্রিজ 39 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার আই গেস। আশা করি পারবো। তাহলে অনেক ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী টপিকে মুভ অন করি। তাহলে আমরা পরবর্তী টপিকে বেসিক্যালি ঘাত বল এবং বলের ঘাত নিয়ে বলছি। ঘাত বলের সংখ্যা আমরা সবাই জানি, বলা হচ্ছে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে বলা হয়েছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স, এবং বলের ঘাত বলা হয়েছে কোনো বল এবং ওই বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স বলা হয়। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, আমরা সবাই জানি আই গেস যে বলের সংজ্ঞা পড়েছি আমরা F is equals to d dt of p, if you guys remember that d dt of p, তাই না? এখন ঘটনা হচ্ছে যদি আমরা এই সমীকরণটাকে, এটা বলের সমীকরণ কিন্তু, তাই না, যদি খুবই ক্ষুদ্র সময়ের জন্য বিশাল মানে কাজ করে বল, তাহলে সেটাকে আমরা বলবো ঘাত বল অবভিয়াসলি। এখন এই ঘাত বলকে যদি আমরা হচ্ছে গিয়ে তাদের নিজ নিজ চলরাশির সাপেক্ষে একবার ইন্টিগ্রেট করি, অথবা আমরা চিন্তা করে দেখি বলটা যদি পরিবর্তনশীল আমরা চিন্তা না করি, এখানে ধ্রুব বলের কথা চিন্তা করি এখানে, তাহলে হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি সময় সাপেক্ষে বলটা ধ্রুব। তাহলে আমরা যদি পুরো ইকুয়েশনটাকে একবার সময় সাপেক্ষে ইন্টিগ্রেট করি, আমরা পাবো ইন্টিগ্রেশন অফ f into dt equals to integration of d dp। বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ d dt of p থেকে যদি আমরা মানে বেসিক্যালি যদি পুরোটাকে আমরা কি করছি একবার সময় সাপেক্ষে সমাকলন করছি। ঠিক আছে, সময় সাপেক্ষে পুরো সমীকরণটাকে সমাকলন করলে আমরা এরকম একটা সমীকরণ পাওয়া উচিত। যেহেতু f আমাদের জন্য হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, f বাইরে চলে আসলো, আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ dt ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ dp। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি লিমিট বসাই যখন t ইকুয়ালস টু 0 তখন আমাদের এখানে আদি ভরবেগ p নট, এবং t ইকুয়ালস টু যখন t তখন এখানে শেষ ভরবেগ আমরা বলছি মনে করেন p। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে f ইনটু t মাইনাস 0 ইকুয়ালস টু আমরা পাচ্ছি p মাইনাস p নট, তাই পাচ্ছি না? তো এখান থেকে আমরা বেসিক্যালি পাচ্ছি f ইনটু t ইকুয়ালস টু পাচ্ছি আমরা কি পাচ্ছি বলেন তো ভাইয়া, ডেল্টা p, ভরবেগের পরিবর্তন। এই ডেল্টা পি হচ্ছে ভরবেগের পরিবর্তন, এবং f ইনটু টি এটাকে আমরা বলেছি বলের ঘাত j ইকুয়ালস টু f ইনটু টি ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য কি ডেল্টা পি। খেয়াল করে দেখবেন f ইনটু টি ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে অবশ্যই একটা ভেক্টর রাশি আসবে, সুতরাং বলের ঘাত ডেফিনেটলি একটা ভেক্টর রাশি, এবং বলের ঘাত যেহেতু ভেক্টরের পরিবর্তন, কার পরিবর্তন, এটা ভরবেগের পরিবর্তন, তাই না, সো অবশ্যই সেটা একটা ভেক্টর রাশি। ব্যাপারটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বল এবং ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, দুটো কিন্তু দুই জিনিস, একসাথে মিলিয়ে ফেললে হবে না। ওকে, ভরবেগের পরিবর্তনের হার f ইকুয়ালস টু ddt অফ p, আর j ইকুয়ালস টু হচ্ছে f ইনটু t হুইচ ইজ ডেল্টা p, ভরবেগের পরিবর্তন। আশা করি বুঝতে পারছি। তো চলুন তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। বলা হচ্ছে 2 কেজি ভরের একটি বল এ বিন্দু থেকে এসে বি বিন্দুতে ধাক্কা খেয়ে আবার একই বেগে 60 ডিগ্রি কোণে চলে গেল সি বিন্দুতে, তাহলে বলের ঘাত কত? সো ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের এ বিন্দু, এই হচ্ছে আমাদের বি বিন্দু, এবং এই হচ্ছে আমাদের সি বিন্দু। আমাদের এখানে ধরে নিচ্ছি যে বলটি যে বেগে এসেছে সেই বেগটা যেহেতু আমাদের এখানে বলা নাই, আমরা ধরে নিচ্ছি সেই বেগটা 20 মিটার পার সেকেন্ড। তো বেসিক্যালি যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বল এ থেকে বি বিন্দুতে আসবে, তারপর বি থেকে সি বিন্দুর দিকে চলে যাবে ধাক্কা খেয়ে। ঠিক আছে, বলা হয়েছে বলের ঘাত কত নির্ণয় করো। এখন এই বলের ঘাত নির্ণয়ের অনেক রকম প্রসেস থাকতে পারে, বাট একটা জিনিস আমরা জানি যে বলের ঘাতের যে পরিবর্তন, সেই বলের ঘাত যে ইকুয়ালস টু আমরা পড়ে আসছি একটু আগে ডেল্টা পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, তাই না? তাহলে আমরা যদি এই ইকুয়েশন থেকে বস্তুর ভরবেগের পরিবর্তন বের করতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা বলের ঘাত বের করে ফেলতে পারবো। এখন যদি খেয়াল করে দেখি, আমাদের এখানে বলটির সংঘর্ষের আগে তার গতিপথ ছিল এবি এবং সংঘর্ষের পরে গতিপথ হয়েছে বিসি, এবং এই যে মাঝখানে 60 ডিগ্রি কোণটা আছে, আমরা ধরে নিচ্ছি মাঝখানে যে এই ডটেড ড্যাশ লাইনটা আছে এটা হচ্ছে তাদের বাইসেক্টর বা সমদ্বিখণ্ডক। এটা অ্যাজ পার কোয়েশ্চেন দেওয়া আছে এভাবে। সো আমরা বলতে পারি এই কোণের অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রিজ এবং এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 30 ডিগ্রিজ। তাহলে তাদের বেগের যে উপাংশগুলো আছে, খেয়াল করে দেখি এ থেকে বি বরাবর উপাংশটি বেগের, এটি আমরা দেখে বুঝতে পারছি সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর যদি আমরা তাকে উপাংশ ভাগ করি, তার y অক্ষের উপাংশ এবং x অক্ষের উপাংশ দেখতে অনেকটা এরকম হবে, x অক্ষ হাতের বাম দিকে, y অক্ষ উপরের দিকে, এবং বিসি বরাবর যে উপাংশ সেখানে আমরা x অক্ষের ডান দিকে এবং y অক্ষের উপরের দিকে উপাংশ পাবো, তাই না? খেয়াল করে দেখি y অক্ষের যে উপরের দিকে উপাংশগুলো সংঘর্ষের আগে হচ্ছে 20 sin 30,
এবং সংঘর্ষের পরেও সেটা 20 sin 30 রয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু y অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন পাচ্ছি না, কারণ বেগের মান y অক্ষ বরাবর উপরের দিকে এবং বেগের মান 20 sin 30। যখন আমরা বুঝতে পারছি সংঘর্ষের আগে এবং পরে বেগের মানও সমান এবং বেগের দিকও একই, আমরা বলতে পারি y অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু y অক্ষ বরাবর বেগের পরিবর্তন শূন্য, অর্থাৎ ডেল্টা vy = 0, সুতরাং আমরা বলতে পারি যে y অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তনও কত? শূন্য। সুতরাং এখানে আমার ভরবেগের যতটুকুই পরিবর্তন হচ্ছে পুরোটাই x অক্ষ বরাবর হয়েছে। আমরা বলতে পারি যে the change in vx = হচ্ছে, আমরা বলতে পারি vx minus vx naught, যেখানে vx হচ্ছে গিয়ে শেষ বেগ x অক্ষ বরাবর এবং vx naught হচ্ছে আদি বেগ x অক্ষ বরাবর। এখন আমরা দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর আদি বেগ যেটা vx naught, সেটা হচ্ছে -20 cos 30। দিস ইজ দ্যাট উপাংশ। কেন মাইনাস? কারণ আমরা x অক্ষের ডান দিকটাকে পজিটিভ ধরছি এবং y অক্ষের উপরের দিকটাকে পজিটিভ ধরছি, মানে সাধারণ কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আমরা এখানে ব্যবহার করছি। সো এই যে cos 30 ডিগ্রি আছে, এই cos 30 ডিগ্রি কিন্তু আমাদের এখানকার জন্য নেগেটিভ, এবং এই যে 20 cos 30 আছে এটা দেখতেই পাচ্ছি আমাদের পজিটিভ ডিরেকশনে। সো যেহেতু vx ডান দিকে, আমরা বলবো 20 cos of 30 minus 20 cos of 30। যেহেতু ভেক্টর বিয়োগ, দ্যাটস ওয়াই আমরা সাইনটাকেও ইনক্লুড করেছি, পজিটিভ না নেগেটিভ সেই সাইনটাকে ইনক্লুড করেছি। দ্যাট ইজ ওয়াই আমরা পাচ্ছি এখানে 2 × 20 cos 30 = 40 cos 30। 40 cos 30। সুতরাং আমরা বলবো J = delta px, বিকজ delta py 0, আমরা বুঝতে পারছি যে পুরোটাই x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন, আমরা বলবো m × 40 cos 30। m এর ভ্যালু যেহেতু 2, আমরা বলবো তাহলে 80 cos 30। আমরা এটার মান পাচ্ছি 40√3 অথবা 69.28। আর ভরবেগের পরিবর্তন, যেহেতু ভরবেগের যা কেজি মিটার পার সেকেন্ড, সেটাই আমাদের এখানে, অথবা নিউটন সেকেন্ড, 69.28 নিউটন সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের এখানে ভরবেগের পরিবর্তন অথবা বলের ঘাত। আই হোপ সবাই বুঝতে পারছি। পরবর্তীতে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে কথাবার্তা বলবো। আমরা তো জানি ভরবেগ p = mv এবং p একটা ভেক্টর রাশি, এবং ইন কেস অফ ওয়ান ডাইমেনশনাল কলিশন, যদি হচ্ছে গিয়ে একাধিক বস্তু আমাদের কলিশনে আসে, অবশ্যই একাধিক বস্তু কলিশনে আসবে, তার সাথে কলিশন হবে না, কিন্তু আমরা বইয়ে যে সূত্রটা পড়েছিলাম যে m1u1 plus m2u2 = m1v1 plus m2v2, এটা শুধুমাত্র দুটি বস্তুর সংঘর্ষের জন্য। যদি দুইয়ের অধিক n সংখ্যক বস্তু সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে তাদের জন্য আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের রূপটা হবে এরকম, যতগুলো বস্তু ততগুলো উপাংশ। আর ইন কেস অফ টু ডিমেনশনাল কলিশন, আমাদের তখন x অক্ষ এবং y অক্ষ বরাবর আলাদা আলাদা করে ভরবেগের সমষ্টিকে সংরক্ষিত দেখাতে হবে, ঠিক আছে? এবং কামান বা বন্দুকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তখন এই ফর্মুলাটা তখন ইউজ করি বন্দুকের বা কামানের পশ্চাৎ বেগের জন্য। কারণ ধরে নেই যখন বন্দুক চালানো হচ্ছিল বা কামান চালানো হচ্ছিল, তখন কামান এবং গোলা, বন্দুক এবং গুলি প্রথমত স্থির অবস্থায় ছিল বা স্বাভাবিক অবস্থায় ছিল, সাম্যাবস্থায় ছিল। সুতরাং তখন সংঘর্ষের আগে সমস্ত ভরবেগই শূন্য, কিন্তু সংঘর্ষের পরে আমাদের তাদের ভরবেগ উৎপন্ন হয় এমন ভাবে যাতে করে সংঘর্ষের পরেরও ভরবেগের সমস্যা তাদের জন্য শূন্য থাকে। তো এখন আমরা ভরবেগের সংরক্ষণ সম্পর্কিত কিছু অঙ্ক সলভ করব। প্রথমে দেওয়া হয়েছে, বলা হচ্ছে 450 কেজি ভরের কোনো একটি নৌকার দুই গলুই থেকে 50 কেজি এবং 68 কেজি ভরের দুজন বালক যথাক্রমে 9 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দেয়। নৌকাটি কোন দিকে কত বেগে চলবে নির্ণয় করো। তো ফার্স্টে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোটাকে বিল্ড করা। তো ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের নৌকা, যেই নৌকার ভর বলা হচ্ছে m। নৌকার এই প্রান্তে m1 ভরের একটা বালক, যেটা 50 কেজি, এবং এই প্রান্তে m2 ভরের অপর একটি বালক, যেটা 68 কেজি দাঁড়িয়ে আছে। ধরে নিচ্ছি m1 ভরের বালক v1 বেগে লাফ দিবে এবং m2 ভরের বালক v2 বেগে লাফ দিবে। তো প্রশ্ন মতে এটা হচ্ছে আমাদের জন্য v1 এবং এই বেগটা আমাদের জন্য v2।
খুব ভালো কথা। নৌকাটি কোন দিকে কত বেগে চলবে আমরা বুঝতে পারছি কি যে এখানে বেসিক্যালি সংঘর্ষ তত্ত্ব বা ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কাজে লাগাবো এবং ইন দিস পার্টিকুলার এক্সাম্পল আমরা বুঝতে পারছি যে এই পয়েন্টে এবং এই পয়েন্টে মোট দুইটা সংঘর্ষ সাইমালটেনিয়াসলি একসাথে হচ্ছে এবং তিনটা উপাদান আছে সংঘর্ষে, m1 ভরের একটা বস্তু বা ব্যক্তি, m2 ভরের আরেকজন ব্যক্তি এবং ফাইনালি m ভরের নৌকা। তাহলে যখন লাফালাফি কেউ করছে না সেই অবস্থায় যেহেতু কোনো বেগের কথা বলা নাই, আমরা স্বভাবতই ধরে নিব সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগ হচ্ছে 0 ইকুয়ালস টু সংঘর্ষের পরে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। এখন এখানে m1 v1 কে আসলে চিন্তা করে দেখি আমরা, m1 v1 হচ্ছে কি আমাদের এই বালক, প্রথম বালক। সো আমরা বলবো 0 ইজ ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। খেয়াল করে দেখি যেহেতু এখানে বেগ নিয়ে কথা বলছি, v1 বেগটা যদি আমাদের জন্য পজিটিভ হয় অবশ্যই v2 বেগটা আমাদের জন্য নেগেটিভ হবে, বিকজ v2 পুরোপুরি 180 ডিগ্রি কোণে আছে v1 এর সাথে। সুতরাং আমরা এখানে বলবো m2 ইন্টু মাইনাস v2 প্লাস আমাদের m3 v3 যে সেটা হচ্ছে নৌকা এবং নৌকার শেষ বেগ কত v আমরা জানি না, বের করতে হবে। সুতরাং আমরা সেখানে mv ইনপুট দিয়ে দিই। আমরা যদি এখান থেকে mv বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে রাখতে চাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি m2 v2 মাইনাস m1 v1, অর্থাৎ v ইকুয়ালস টু আমরা পাচ্ছি m2 v2 মাইনাস m1 v1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জন্য m। তো যদি আমরা এখন এখানে মানগুলো বসিয়ে দেই, m2 এর ভ্যালু কত, m2 এর ভ্যালু হচ্ছে 68 ইনটু v2 এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস m1 এর ভ্যালু বলা হয়েছে আমাদের এখানে 50 ইনটু v1 এর ভ্যালু বলা হয়েছে আমাদের জন্য 9 ডিভাইডেড বাই আমাদের m হচ্ছে 450। সো যদি আমরা ক্যালকুলেশনটা করি দেখা যাক মান কত আসে, 68 ইনটু 6 মাইনাস 50 into 9 divided by 450 is equals to আমাদের কাছে একটা নেগেটিভ মান আসছে, আপনারা সবাই বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন হয়তো বা 0.09 অথবা এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড, তাই না? যেহেতু এটা আমরা বলতে পারি, আমরা যেহেতু দেখতে পাচ্ছি বেগের মানটা ঋণাত্মক এসেছে, তার মানে আমরা বলতে পারি নৌকাটি আসলে এক্স অক্ষের বাম দিকে যাবে, অর্থাৎ যেদিকে আমাদের ভারী বস্তুটি বা ভারী বালক লাফ দিয়েছে তার দিকে নৌকা এগিয়ে যাবে। কত বেগে? 0.1 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ ভারী বালকের দিকে 0.1 মিটার পার সেকেন্ড বেগে নৌকা এগিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের জন্য প্রবলেমের সলিউশন। আশা করি বুঝতে পেরেছি সবাই। এবার আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। বলা হচ্ছে 4 কেজি ভরের একটি বস্তু, স্থির বস্তু 1:1:3 ভর অনুপাতে বিস্ফোরিত হলো। সমান ভরের টুকরো দুটি যদি 45 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে উড়ে যায় তাহলে ভারী টুকরাটির বেগ কত? অবশ্যই ভারী টুকরোটির শেষ বেগ জানতে চাওয়া হয়েছে। তো আমরা ধরে নেই প্রথম বস্তু কণা যেটা আছে ভাঙবে সেটা হচ্ছে m, দ্বিতীয় বস্তু কণাটাও m ভরের, তৃতীয় বস্তু কণা অর্থাৎ ভারীটা হচ্ছে 3m। আমরা যদি এখন এখানে সমস্ত বস্তুটাকে ভিজুয়ালাইজ করতে চাই, ধরে নিচ্ছি এই হচ্ছে বিস্ফোরণের পূর্বে বস্তু, তার মধ্যে এইটুকু অংশ হচ্ছে m, এইটুকু অংশ হচ্ছে m এবং বাকি অংশটুকু হচ্ছে আমার 3m ভর। বলা হয়েছে সমান ভরের টুকরা দুটি অর্থাৎ m এবং m পরস্পরের সাথে সমকোণে, অর্থাৎ ধরলাম m ভরটি y অক্ষ বরাবর এবং এই m ভরটি x অক্ষ বরাবর 45 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। এটা সংঘর্ষের পরে, সংঘর্ষের আগে কিন্তু সবাই স্থির ছিল। আমরা কি বুঝতে পারছি সংঘর্ষের পরে তাহলে এই দুটো সমান ভরের টুকরো মিলে একটি লব্ধি ভরবেগ সৃষ্টি করবে। লব্ধি ভরবেগের ডিরেকশনটা কোন দিকে হবে আমরা বুঝতে পারছি, এরকম একটা ডিরেকশনের দিকে যাবে, তাই না? এবং এটার মান আমরা সহজে বলতে পারি। কিভাবে বলতে পারি? এটার মান হবে, এই লব্ধি ভরবেগের মান হবে 45m হোল স্কোয়ার্ড প্লাস 45m হোল স্কোয়ার্ড। কেন? কারণ যেহেতু পরস্পরের সাথে লম্ব বেগে 45 মিটার পার সেকেন্ড বেগে m ভরের টুকরা দুটি গিয়েছে, তাহলে এই ভরবেগটা হচ্ছে 45m, এই ভরবেগটা হচ্ছে 45m, তাহলে তাদের লব্ধি অবশ্যই পিথাগোরাস অনুযায়ী বলা যায় এতটুকু। তাহলে আমরা কি এটুকু বুঝতে পারছি যে অবশ্যই যেহেতু সমস্ত বস্তু কণার কোনো ভরবেগ ছিল না সংঘর্ষের পূর্বে বা বিস্ফোরণের পূর্বে, সুতরাং সংঘর্ষের পরেও তাদের ভরবেগ সংরক্ষিত রাখতে হলে তিনজনের লব্ধি ভরবেগের সমষ্টি শূন্য হতে হবে। যেহেতু সমান ভরের টুকরো দুটি মিলে অলরেডি এই সবুজ ডিরেকশনে একটি ভরবেগ ক্রিয়েট করে ফেলেছে, লব্ধি ভরবেগ ক্রিয়েট করে ফেলেছে, সুতরাং আমরা যদি ধরে নেই যে এই 3m ভরের বস্তুটি আসলে এই লব্ধি ভরবেগের বিপরীত দিকে মুভ করবে, আমাদের ধরাটা আসলে খুব একটা অমূলক হবে না। সো ধরে নিলাম এই v বেগটি ঠিকই আমাদের এই লব্ধি ভরবেগের অপোজিট দিকে।
ঠিক আছে, যেহেতু বেগ কত জানতে চাওয়া হচ্ছে সুতরাং আমরা আগে এই মান এবং দিক দুটোই বের করার চিন্তা করব। এখন আমরা বলতে পারি যে 3mv ইকুয়ালস টু হচ্ছে মানের সমান, কার সমান? আমাদের লব্ধি ভরবেগের সমান। ঠিক আছে, এটুকু বলতে পারি আমরা। সো বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে দেই আমরা পাচ্ছি এখানে 9v স্কোয়ার্ড ইন্টু m স্কোয়ার্ড ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 45m হোল স্কোয়ার। এটা আমরা আশা করি বলতে পারি। এবং যদি তাই হয় এখানে আমরা এখান থেকে বলতে পারি ভারী বস্তুর বেগ হচ্ছে গিয়ে v স্কোয়ার্ড ইকুয়ালস টু 2 ইন্টু 45 ইন্টু 45 ইন্টু m স্কোয়ার্ড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জন্য 9m স্কোয়ার্ড। m স্কোয়ার্ড কাটাকাটি যায়, এখান থেকে 9 5s are 49। সো আমরা এখানে পাচ্ছি কত? আমরা পাচ্ছি এখানে 450 আই গেস, তাই না? তো v is equals to root over 450। v এর ভ্যালু বলছি আমরা 21.21 মিটার পার সেকেন্ড। তো আশা করি সবাই বুঝতে পারছি। পরবর্তী প্রবলেম আমরা চলে যাই তাহলে। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে x অক্ষ বরাবর এসে 7 কেজি ভরের আরেকটি বস্তু স্থির বস্তুকে ধাক্কা মারে। ধাক্কার পর 10 কেজি ভরের বস্তুটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। 7 কেজি বস্তুটির বেগের মান এবং দিক কত হবে? বেসিক্যালি আমরা আগে যদি রেফারেন্স ফ্রেমটাকে সেট করি, এই হচ্ছে ধরে নিচ্ছি আমাদের 10 কেজি ভরের বস্তু, সেটা হচ্ছে m1 এবং সে x অক্ষের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ওকে, খুব ভালো কথা। সামনে আছে 7 কেজি ভরের একটা স্থির বস্তু, সো এটার ভর ধরে নিলাম m2 এবং সে স্থির অবস্থায় আছে এবং এরপর সংঘর্ষ হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের এখানে সংঘর্ষ অক্ষ হচ্ছে x অ্যাক্সিস, তাই তো? বলা হচ্ছে সংঘর্ষের পরে আমাদের m1 ভরের বস্তুটি x অক্ষের সাথে থিটা কোণে, যে থিটা বলে দিয়েছে আমাকে, থিটা কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। সো এটা হচ্ছে m1 ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। প্রশ্ন করা হয়েছে 7 কেজি ভরের বস্তুটির বেগের মান এবং দিক কত হবে? খুব ভালো কথা। এখন আমরা এতটুকু ধরে নিতেই পারি যে 10 কেজি ভরের বস্তুটি যেহেতু হচ্ছে গিয়ে একটা স্থির বস্তুকে ধাক্কা দিয়ে x অক্ষের ডান দিকে চলে গিয়েছে, তার বেগের দুটো উপাংশ সৃষ্টি হচ্ছে তখন, একটা হচ্ছে x অক্ষ বরাবর, একটা হচ্ছে y অক্ষ বরাবর। x অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে 5 cos থিটা এবং y অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে 5 sin থিটা। এখন আমরা যদি খেয়াল করে দেখি যে সংঘর্ষের পূর্বে x অক্ষ বরাবর শুধুমাত্র বেগের উপাংশ আছে এবং সেটা শুধুমাত্র m1 ভরের বস্তুটি, m2 বস্তুটি তো পুরোপুরি স্থির। সো আমরা এইটুকু হাইপোথেসিস করতেই পারি যে সংঘর্ষের পরে দুটো বস্তুরই ভরবেগ থাকবে x অক্ষ বরাবর। আমরা এতটুকু ধরে নিই যে 5 কেজি ভরের বস্তুটি, 7 কেজি ভরের বস্তুটি আমরা ধরে নিচ্ছি আমাদের m2 ভরের যে বস্তুটি আছে তার ভরবেগের x অক্ষের উপাংশ ডান দিকেই থাকবে। কিন্তু খেয়াল করে দেখি y অক্ষ বরাবর কিন্তু m1 এবং m2 কারোরই কোনো উপাংশ নাই, কিন্তু সংঘর্ষের পরে m1 ভরের y অক্ষ বরাবর উপাংশ সৃষ্টি হয়েছে। সো আমরা এইটুকু হাইপোথেসাইজ করতে পারি যে এই y অক্ষ বরাবর সৃষ্ট নতুন ভরবেগটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাদের 7 কেজি ভরের বস্তুটি y অক্ষের নিচের দিকে একটা ভরবেগ সৃষ্টি করবে। সো হাইপোথেসিস অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের 7 কেজি ভরের যে বস্তুটি আছে, m2 ভরের যে বস্তুটি আছে, তার বেগ v হবে আমাদের অনেকটা এরকম থার্ড কোয়াড্রেন্ট বরাবর এবং ধরে নিচ্ছি সেটি হচ্ছে আলফা কোণে আছে। যদি আলফা কোণে থাকে তাহলে এইটুকু হচ্ছে আমাদের জন্য v cos অফ আলফা আর এই উপাংশটা আমাদের জন্য v sin অফ আলফা। এখন দেখতে পাচ্ছি যেহেতু এখানে x অক্ষ এবং y অক্ষ বরাবর আমাদের ভরবেগের উপাংশ সৃষ্টি হয়েছে, সো x অক্ষ বরাবর ভরবেগের উপাংশের সমষ্টি যদি আমরা চিন্তা করি, সেখানে ভরবেগের সমষ্টি বা ভরবেগ যদি সংরক্ষিত রাখতে চাই তাহলে আমরা বলবো সংঘর্ষের পূর্বে x অক্ষ বরাবর m1 ভরের বস্তুটির ভরবেগ হচ্ছে কি m1 × 10 প্লাস আমাদের m2 ভরটা সম্পূর্ণভাবে স্থির আছে, তার মানে তার ভরবেগ 0 ইজ ইকুয়ালস টু আমরা বলবো সংঘর্ষের পরে m1 ভরের বস্তুটির জন্য x অক্ষ ডান দিকে 5 cos থিটা প্লাস আমরা বলবো m2 ভরের বস্তুটির জন্য v cos আলফা হচ্ছে গিয়ে তার ভরবেগের উপাংশ। ঠিক আছে, এবং y অ্যাক্সিস বরাবর যদি আমরা চিন্তা করি, y অ্যাক্সিস বরাবর m1 এবং m2 দুটাই শূন্য বেগ, তাই তাদের ভরবেগও শূন্য। ইকুয়ালস টু আমরা বলবো এখানে কি বলবো, আমরা চিন্তা করে দেখেন, আমরা বলবো এখানে হচ্ছে গিয়ে m1 sin থিটা
ইন্টু 5। আচ্ছা, আমরা এভাবে না লিখে আমরা এভাবে অন্যভাবে বলি যে m1 হচ্ছে ভর এবং তাদের বেগ হচ্ছে গিয়ে 5 sin থিটা। সো m1 ইন্টু 5 sin থিটা প্লাস m2 ইন্টু v sin আলফা। যদিও চিত্র দেখে এক্সপ্লিসিটলি বুঝতে পারছি v sin আলফা x অক্ষের y অক্ষের নেগেটিভ দিকে নিচের দিকে, তাও আমরা প্লাস বসিয়েছি কারণ আমরা কিন্তু v sin আলফা ধরে নিয়েছি। সো আমাদের ধরা যদি ভুল হয় বা আমাদের ইকুয়েশন সেট করা যদি ভুল হয়, সো v এর নেগেটিভ মান আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি হচ্ছে গিয়ে আমরা যেহেতু প্লাস v sin আলফা বসিয়েছি, তার মানে কিন্তু হিসেব অনুযায়ী আমরা ইকুয়েশনের y অক্ষের উপরের দিকে ধরেছি। এখন যদি আমরা এখানে এভাবে ইকুয়েশন সেট না করে আমরা চাই যে y অক্ষের নিচের দিকে যেহেতু v sin আলফা ধরেছি, সো আমরা নেগেটিভ মান দিয়ে কাজ করব, কোনো সমস্যা নাই, আমরা সেটাও করতে পারি। আমাদের তখন একটু কেয়ারফুল রেখে, নিজেদেরকে কেয়ারফুল রেখে মান বরাবর চিন্তা করতে হবে যে মানগুলো কিরকম আসছে, তার উপর বেস করে আমাদের ডিরেকশনের আইডেন্টিটি নিতে হবে। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি v sin আলফা y অক্ষের নেগেটিভ দিকে মাইনাস y অক্ষের বরাবর, সো আমরা সেটাকে মাইনাস দিয়ে ইনপুট দিলাম এবং খেয়াল করে দেখেন আপনারা, যদি এটাকে পক্ষান্তরকে বাম পক্ষে নিয়ে আসি, আমরা v sin আলফার মান কত পাচ্ছি? v sin আলফা ইকুয়ালস টু আমরা পাচ্ছি m1 5 sin থিটা ডিভাইডেড বাই m2। তাই পাচ্ছি কিন্তু, কারণ এই এটাকে যদি বাম পক্ষে নিয়ে গেলে সে পজিটিভ হয়ে যাবে এবং আলটিমেটলি মাইনাস ইকুয়েশন থাকছে না। সো v sin আলফার মান যেহেতু পজিটিভ এসেছে, তার মানে y অক্ষের নিচের দিকেই v sin আলফার উপাংশ থাকবে। আমাদের ধরাটা ঠিক ছিল, ভুল হয়নি। এবং x অক্ষের সমীকরণ থেকে কিন্তু আমরা ইজিলি v cos আলফার মান বের করতে পারি। v cos আলফা ইকুয়ালস টু কি হবে আপনারা চিন্তা করে দেখেন, 10m1 মাইনাস 5m1 cos থিটা ডিভাইডেড বাই m2। এই v cos আলফার মানটা আমরা কিন্তু x অক্ষের সমীকরণ থেকে পাচ্ছি এবং v sin আলফার মানটা আমরা y অক্ষের সমীকরণ থেকে পাচ্ছি। যদি আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দেই, যদি আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দেই এবং আমরা যদি এখন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি, তাহলে কিন্তু আমরা বাম পক্ষে পাচ্ছি v স্কয়ার এবং ডান পক্ষে কি পাচ্ছি? m1 এর ভ্যালু 10 দেওয়া আছে আর থিটার ভ্যালু আমাদের কাছে 60 দেওয়া আছে, m2 এর ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে 7। মানগুলো যদি বসাই আমরা v স্কয়ার cos স্কয়ার আলফার মান পাচ্ছি 114.8 plus 38.27 তো যদি আমরা পুরোটাকে এখন হচ্ছে গিয়ে রুট ওভার করে মান বলি, v ইকুয়ালস টু v এর বেগের মান আসবে 12.37 মিটার পার সেকেন্ড। যদি আমরা এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি tan আলফা is equals to 10.71 আর because v cos alpha মান আসে 10.71 এবং v sin alpha মান আসে 6.19। তো আলফা ইকুয়ালস টু আসছে 30.03 ডিগ্রিজ। এখন খেয়াল করেন, বলছিলাম আমরা এক্স অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেলে আলফা কোনটা পাচ্ছি, সুতরাং আমরা বলবো ভেলোসিটির মান হচ্ছে 12.37 মিটার পার সেকেন্ড এবং আমাদের কোণ হচ্ছে -30.03 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের 7 কেজি ভরের বস্তুর বেগের মান এবং দিক। আই গেস আপনারা প্রবলেমটি বুঝতে পেরেছেন। তো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি রকেটের গতির যতগুলো সমীকরণ বা সমাধান আছে সেগুলো আমাদের এখানে দেওয়া আছে এবং প্রত্যেকেরই পরিচয় দেওয়া হয়েছে এখানে। আই গেস যদি আপনারা একবার চোখ বুলিয়ে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোনটা কিভাবে ব্যবহার করা হয়। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে চলুন দেখি বুঝতে পারি কিনা আসলে কিভাবে কাজে লাগানো যায় এই ফর্মুলাগুলোকে। তো বলা হচ্ছে একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে এর ভরের 1/50 অংশ হারায়। রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ যদি 2500 মিটার পার সেকেন্ড হয়, তাহলে রকেটের ত্বরণ নির্ণয় করা। তো আমরা হয়তো জানি এবং আমরা হয়তো আগের স্লাইডেও দেখে এসেছি যে রকেটের ত্বরণের জন্য যে সমীকরণ সেটি হচ্ছে a = vr/m ddt of m।
সো আমরা যদি এখন এখানে এই ফর্মুলাটা ইউজ করতে চাই, আমরা বলতে চাচ্ছি রকেটের ত্বরণ যেহেতু জানতে চাচ্ছি, a ইকুয়ালস টু আমরা বলবো 1/m ইন্টু vr ইন্টু d dt অফ m, তাই না? এবং রকেটের উপর প্রযুক্ত লব্ধি ত্বরণ হচ্ছে আমাদের মাইনাস জি মাইনাস করতে হবে, তাই তো? আমাদের কাছে রকেটের ত্বরণ যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা সো মাইনাস জি, এটাই আমাদের রকেটের ত্বরণের জন্য ফর্মুলা। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিব। ধরে নিচ্ছি রকেটের ভর আমাদের m থাকছে, যদি রকেটের ভরকে আমরা m ই ধরে নিই, তাহলে a ইকুয়ালস টু আমরা বলবো 1/m, vr এর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে 205,000, তো এটাকে আমরা বলছি, ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের জন্য vr। সো 2500 ইন্টু dm বাই dt, দ্যাট মিনস আমাদের প্রথম 2 সেকেন্ডে ভরের 1/50 অংশ হারাইছে। সো dm হচ্ছে 1m/50 মাইনাস g এর ভ্যালু 9.81 ইজ ইকুয়ালস টু am and am ক্যান্সেলস ইচ আদার আউট। সো আমরা কি পাচ্ছি বেসিক্যালি 2500 divided by 100 minus 9.81, which is equals to 25 minus 9.81 equals to 15.19 meters per second square। এটাই তাহলে আমাদের রকেটের ত্বরণ। আশা করি বুঝতে পেরেছি সবাই। এরপর আমরা বলের সাম্যাবস্থা নিয়ে কথাবার্তা বলবো। আমরা সবাই জানি তিনটি বলের সাম্যাবস্থার ক্ষেত্রে লামির উপপাদ্য এরকম, যদি তিনটি বল যথাক্রমে পি, কিউ এবং আর হয় এবং তারা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে পি ডিভাইডেড বাই সাইন আলফা। সাইন আলফা কি? পি বাদে অন্য যে দুটি বল আছে কিউ এবং আর, তাদের মধ্যবর্তী কোণ। যে কোনো বল তাদের অপর দুই বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত অলওয়েজ কি হবে? সমান হবে। এটাই লামির উপপাদ্য, আমরা সবাই জানি আই গেস, তাই না? যদি আমরা এখন পরবর্তী প্রবলেমটাকে একটু সলিউশনের জন্য চিন্তা করি, বলা হচ্ছে 25 কেজি ভরের একটি বস্তুকে 3 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে ঝুলানো হয়েছে। খুব ভালো কথা। অনুভূমিকভাবে 250 নিউটন মানের একটি বল, দ্যাট ইজ এইটা হচ্ছে আমাদের 250 নিউটন মানের একটি বল, দড়ির ঠিক মাঝখানে আঘাত করে বস্তুটিকে বা পুরো সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখলে উলম্ব তলের সাথে দড়ির আনতি কোণ কত হবে নির্ণয় করো। দ্যাট মিনস এই থিটা কতটুকু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন যদি চিন্তা করি যে এই বরাবর সুতার টানটি কাজ করছে, তাহলে সেই টি এর দুটো উপাংশ, একটা হবে এইটা এক্স অক্ষ বরাবর, আরেকটা হবে ভূমি বরাবর উপাংশ, এতটুকু। সো এইটুকু আমরা বলবো টি কস থিটা এবং এইটুকুকে বলবো আমরা টি সাইন থিটা। যেহেতু সম্পূর্ণ সিচুয়েশন সাম্যাবস্থায় আছে বা সিস্টেম সাম্যাবস্থায় আছে, আমরা বলতে পারি টি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে বস্তুর ওজন mg খাড়া নিচের দিকে কাজ করছে, because summation of f of y equals to 0, সাম্যাবস্থার অর্থ এটাই, equals to mg, অর্থাৎ এবং আমরা summation of f of x equals to 0 দিয়ে যদি বলি, summation of f of x equals to 0 এর জন্য আমরা বলবো t sin theta equals to হচ্ছে 250। সুতরাং আমরা যদি হচ্ছে কি এটাকে 1 নাম্বার দিই এবং এটাকে 2 নাম্বার দিই এবং 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি, আমরা বুঝতে পারছি আমরা এখানে tan থিটার মান পাবো। tan theta equals to আমরা বলবো 250 divided by হচ্ছে mg। সুতরাং theta equals to আমরা বলবো tan inverse 250 divided by 25 into 9.81। divided by 9.81। ক্যালকুলেশন করে এখান থেকে আমরা মান কতটুকু পাচ্ছি, তাহলে মান পাচ্ছি 45.55 ডিগ্রিজ। এইটাই তাহলে আমার উলম্ব তলের সাথে দড়ির আনতি। এখানে আমরা সংযুক্ত বস্তু ত্বরণ সংক্রান্ত সমস্যা দেখতে পাচ্ছি। এইটা খুবই চমৎকার একটা প্রবলেম, আমার খুবই পছন্দের একটা প্রবলেম পার্সোনালি। তো প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে m1, m2 এবং m3 তিনটা বস্তু পরস্পরের সাথে সংযুক্ত। এখানে T2 যে টানটি আছে, বলা হচ্ছে T2 হচ্ছে m3 বস্তুর উপর প্রযুক্ত বল, যেটা m2 বস্তুটি প্রযুক্ত করেছে বা প্রয়োগ করেছে। আবার T1 টানটি হচ্ছে m1 দ্বারা m2 বস্তুর উপর প্রযুক্ত বল। এবং ফাইনালি পুরো সিস্টেমটাকে আমরা F বল দিয়ে টানছি, তাই না? এবং পুরো সিস্টেমের ত্বরণ কত জানতে চাওয়া হচ্ছে, আমাকে জানতে চাওয়া হচ্ছে T1 টানের মান কত, T2 টানের মান কত। খুব ভালো কথা। যেহেতু ধরে নিচ্ছি পুরোটা একটা সংযুক্ত সিস্টেম, তার মানে m1 এবং m2 একটা সুতার সাহায্যে কানেক্টেড, m2 এবং m3 সুতার সাহায্যে কানেক্টেড। ধরে নিচ্ছি সুতাগুলো অবশ্যই আমাদের নমনীয় অপসারণশীল সুতা, ঠিক আছে?
এখন শুধুমাত্র যদি m1 বস্তুর কথা চিন্তা করি, m1 বস্তুকে শুধুমাত্র t1 টান দিয়ে বল দিয়ে টানা হচ্ছে, সুতরাং t1 ইকুয়ালস টু আমরা বলবো m1 ইন্টু a। এখন যদি আমরা হচ্ছে গিয়ে m2 ভরের বস্তুর কথা চিন্তা করি, m2 ভরের বস্তুর ত্বরণ হচ্ছে m2 ইন্টু a। m2 ভরের বস্তুর যদি যেহেতু ধরে নিচ্ছি সমস্ত সিস্টেমটাই সুষম ত্বরণ a তে f বলের দিকে মুভ করছে, সো m1 বস্তুরও ত্বরণ হবে a, m2 ভরের বস্তুর ত্বরণ হবে a এবং m3 ভরের বস্তুর ত্বরণ হবে a। সো m1a হচ্ছে m1 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল which is t1। এবার m2a যদি বলি, m2a হচ্ছে m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল। খেয়াল করে দেখবেন t2 টানটা কিন্তু বেসিক্যালি m2 এর উপরে প্রযুক্ত হচ্ছে, তাই না? m2 এর উপর প্রযুক্ত হচ্ছে কোন দিকে? x অক্ষের ডান দিকে। ধরে নিচ্ছি আমাদের এই দিকটা x অক্ষের জন্য পজিটিভ দিক, ঠিক আছে? তাহলে t2 মাইনাস t1, এই t1 বলটা কোনটা? এই t1 বলটা হচ্ছে m1 বস্তুটিকে, যে আমরা প্রথমে t1 টান দেখেছিলাম কোন দিকে, সেটা x অক্ষের ডান দিকে, সেই t1 টান কাজ করেছিল, সেই t1 টানের প্রতিক্রিয়া বল আমরা বলতে পারি m2 এর উপর কাজ করছে, m1 সেই প্রতিক্রিয়া বলটি প্রয়োগ করছে। সো সেই ক্ষেত্রে আমার t1 এর ডিরেকশন হবে প্রতিক্রিয়ার জন্য ডান দিকে, তাই না? সো m2 ভরের বস্তুর উপর দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে t2 ডান দিকে এবং t1 বাম দিকে। সো t2 মাইনাস t1 ইকুয়ালস টু ma, অথবা t2 ইকুয়ালস টু আমরা বলবো m2a প্লাস t1 ইকুয়ালস টু আমরা বলবো m2a প্লাস m1a। এবং ফাইনালি আমরা বলবো f মানের যে বলটি আছে সেই f মাইনাস t2 হচ্ছে গিয়ে f ডান দিকে কাজ করছে এবং t2 কাজ করছে m3 ভরের বস্তুর উপর বাম দিকে। t2 হচ্ছে প্রতিক্রিয়াটা। সো f আমরা বলবো f মাইনাস t2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য m3a, অর্থাৎ f ইকুয়ালস টু m3a প্লাস t2, অর্থাৎ m3a প্লাস m2a প্লাস m1a। যেহেতু আমাদের কাছে f বলের মান দেওয়া আছে, আমরা বলতে পারি তাহলে সিস্টেমের সাধারণ ত্বরণ a ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, দ্যাট ইজ 25 প্লাস 33 প্লাস 45 ইকুয়ালস টু 0.97 মিটারস পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে আমাদের জন্য a ত্বরণের মান, যেটা সিস্টেমের ত্বরণ চলে আসলো। যদি সিস্টেমের ত্বরণ বের করতে পারি তাহলে আমরা অবশ্যই t1 ইকুয়ালস টু কত বের করতে পারবো? t1 ইকুয়ালস টু হবে 25 ইনটু 0.97, which is 24.272 নিউটনস। ঠিক আছে, এটা হচ্ছে t1 এর মান বের হয়ে গেল আমাদের কাছে। এবং যদি আমরা এখান থেকে t2 ও ক্যালকুলেট করতে চাই, t2 ও ক্যালকুলেট করতে পারবো। t2 ইকুয়ালস আমরা কি বলবো তাহলে? m2 প্লাস m1 ইনটু a, তাই তো? অর্থাৎ 33 প্লাস 25 ইনটু 0.97 ইকুয়ালস টু হবে, t2 এর মান আসবে 56.26 নিউটনস। তাহলে t1 কত আসছে আমাদের জন্য? t1 আসছে 24.27 নিউটনস, t2 এসেছে 56.26 নিউটনস এবং সিস্টেমের ত্বরণ কতটুকু এসেছে? 0.97 মিটার পার সেকেন্ড স্কয়ার। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবলেমে আমরা লিফটের ত্বরণ সংক্রান্ত সমস্যা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে 1500 কেজি ভরের একটি লিফট যদি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণের উপরের দিকে চলে, তাহলে লিফটের উপর রশির টান কত হবে? এবং যদি লিফটটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে নামে তাহলে রশির টান কত হবে? যদি আমরা ধরে নেই এই 1500 কেজি ভরের লিফটটিকে সুতা দিয়ে উপরের দিকে টি টানে রাখা হচ্ছে, ওজন তো খাড়া নিচের দিকে mg কাজ করবেই। যখন লিফট ঊর্ধ্বমুখী গতিশীল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তার মানে লব্ধি বল সামেশন অফ f কোন দিকে? উপরের দিকে। আমরা যখন বলবো সামেশন অফ f ইজ ইকুয়ালস টু হচ্ছে t মাইনাস mg, ঠিক আছে? এবং যখন লিফটটি নিচের দিকে গতিশীল বা নিচের দিকে ত্বরণ লাভ করছে, সুতার টান তো অবশ্যই উপরে, রশির টান উপরের দিকে আছে এবং ওজন নিচের দিকে কাজ করছে, কিন্তু তখন যেহেতু লিফটটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল, তখন সামেশন অফ f ইকুয়ালস টু কিন্তু খাড়া নিচের দিকে। এবং যদি আমাদের এখানে সামেশন অফ f খাড়া নিচের দিকে হয়,
যদি আমাদের এখানে সামেশন অফ এফ খাড়া নিচের দিকে হয়, সুতরাং নিচের দিকের বল mg মাইনাস টি, দ্যাট ইজ হোয়াট ইট শুড বি। এখানে ধরলাম নিচে নামার সময় ঊর্ধ্বমুখী টান হচ্ছে টি প্রাইম। সামেশন অফ এ এখানে এফ, এখানে আমরা বলতে পারি এটাকে এফ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এম এ প্রাইম ইকুয়ালস টু mg মাইনাস টি প্রাইম, অর্থাৎ টি প্রাইম ইকুয়ালস টু mg মাইনাস ma। মান বসিয়ে ক্যালকুলেশন করলে টি প্রাইমের মান আসবে 7200 নিউটন বা 7200 নিউটন। এবং এখান থেকে আমরা যদি বলি ঊর্ধ্বমুখী অবস্থায় F ইকুয়ালস টু হচ্ছে ma ইকুয়ালস টু টি মাইনাস mg, অর্থাৎ এখানে সুতার টান টি ইকুয়ালস টু হবে বা রশির টান টি ইকুয়ালস টু হবে mg প্লাস ma। এখানে ক্যালকুলেশন করলে মান বসিয়ে আমরা পাবো 22200 নিউটনস। তো ঊর্ধ্বমুখী যখন ত্বরণে লিফট তখন তার জন্য সুতার মান টান একরকম, এবং যখন এই লিফটটি নিম্নমুখী ত্বরণে আছে তখন সুতার টান টোটালি ডিফারেন্ট। আশা করি বুঝতে পারছি। তো অনেক ধন্যবাদ সকলকে আমাদের ক্লাসটি করার জন্য আজকে। আই হোপ আপনাদের এই ক্লাসে কিছু উপকার হয়েছে। আমরা রিকোয়েস্ট করব ক্লাসটি শেষ করার পর যদি আপনাদের কোনো সমস্যা থাকে কষ্ট করে আরেকবার রিওয়াইন্ড করে পজ করে ভিডিওগুলো দেখে নিন এবং টেক্সট বই রেফারেন্স বই থেকে কন্টিনিউয়াস প্র্যাকটিস জারি রাখুন। তো আজকে এখানে এই পর্যন্তই। আমি সৈয়দ আল নাহিয়ান সাইনিং আউট ফ্রম টুডেজ ক্লাস। I hope you had a great view. Thank you.